দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের বিষয় মাটির কার্বন সঞ্চিতকরণ। অনুষ্ঠানটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। নমস্কার, ম্যাটিক্স কৃষি পাঠশালায় সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের আলোচনার বিষয় মাটির কার্বন সঞ্চিতকরণ। এই বিষয় নিয়ে আমাদের স্টুডিওতে বলবার জন্য অতিথি হিসেবে এসেছেন ডক্টর মৌমিতা আশ, বৈজ্ঞানিক, ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকুয়াকালচার, কাকদ্বীপ রিসার্চ সেন্টার থেকে। ডক্টর আশ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে একেবারে আলোচনার শুরুতেই যে প্রশ্নটা দিয়ে অনুষ্ঠান শুরু করব সেটা হচ্ছে, আজকে আমাদের আলোচনার বিষয় মাটির কার্বন সঞ্চিতকরণ। কিন্তু এই যে কার্বন সঞ্চিতকরণ, এই বিষয়টি সম্পর্কে যদি শুরুতেই আমাদের শ্রোতা বন্ধুদের জন্য একটু বুঝিয়ে আপনি বলেন। ধন্যবাদ পঙ্কজদা। এই কার্বন সিকুইস্ট্রেশন বা কার্বন সঞ্চিতকরণ,
মাটির স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে এই যে টার্মটা, এটা বারবার উঠে আসছে আমাদের কাছে। তো সেক্ষেত্রে প্রথমেই বলি যে এই কার্বন যে শুধুমাত্র মাটির একটি অংশ তা কিন্তু নয়। বিভিন্ন যে জীবাণু, বিভিন্ন যে আমাদের পুষ্টি উপাদান, সেটা আমাদের যে ফসল তার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কার্বন একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো সেই জন্যই এই কার্বন সেকুইস্ট্রেশন বা কার্বন সঞ্চিতকরণ এই যে বিষয়টি, এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি যে এই বিষয়টি বলতে আসলে কি বোঝাচ্ছে। আসলে এটি হলো কি, আমাদের বাতাসে আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড আছে, এবং সেই কার্বন ডাই অক্সাইডের জন্যই যে আমাদের এই জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের যে পৃথিবীর গড় তাপমাত্রা সেটা বেড়ে যাচ্ছে। তো এই যে ঘটনাগুলি ঘটছে, এবং তার ক্ষেত্রে কার্বন একটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। তো সেই যে বাতাসের যে কার্বন, সেটাকে একটা আমরা স্থায়ীভাবে যদি মাটি, গাছপালা এবং ভূগর্ভস্থ জায়গায় দীর্ঘমেয়াদীভাবে সেটাকে আমরা রেখে দিতে পারি কোনো উপায়ে, সেই পদ্ধতিটাকেই আমরা বলছি কার্বন সেকুইস্ট্রেশন। বেশ, এই যে আপনি বলছিলেন অনেক পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তনে কার্বন সঞ্চিতকরণের কিভাবে সাহায্য করতে পারে? তো আমরা জানি যে গ্রিন হাউস গ্যাস, যেরকম কি কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এরা কি করছে, এরা সূর্যের যে তাপ সেটাকে আটকে রাখছে। তার ফলে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আসলে কি হচ্ছে, এই যে আমাদের সয়েলের যে কার্বন যদি সেকুইস্টার হয়, মানে থ্রু হতে পারে গাছপালা আমরা লাগাচ্ছি বা ফসল উৎপাদন করছি, তার ফলে কি হচ্ছে, আমাদের যে বাতাসের যে কার্বন সেটা সেকুইস্টার হচ্ছে, সেটা মাটিতে জমা হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে বাতাসে তো কমে যাচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, সেই কারণে যে অতিরিক্ত পরিমাণ যে কার্বন ডাই অক্সাইড সেটা কমে যাচ্ছে। তার ফলেই একটা জলবায়ুর ক্ষেত্রে কি হবে, একটা পজিটিভ, একটা ইতিবাচক পরিবর্তন হবে পরিবেশের জায়গা থেকে। একদম একদম। বেশ, কৃষি ঠিক কিভাবে এই কার্বন সঞ্চিতকরণ বা সিকুয়েস্ট্রেশন তাতে অবদান রাখতে পারে? একদমই, কৃষি খুবই একটা সম্ভাবনাময় একটা দিক। কারণ কৃষির যে ফসল, তার মধ্যে আমরা যেগুলো জানি যে খড়ে প্রচুর পরিমাণে কার্বন থাকে। আমরা যদি জানি মোটামুটি ভাবে 70 থেকে 80% অবধি কার্বন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা যদি খড়টাকে ফেলে না দিয়ে বা পুড়িয়ে না দিয়ে যতটা আমাদের গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ততটা থাক, কিন্তু তার বাইরে যেটা অতিরিক্ত পরিমাণ থাকছে, আমরা দেখি খড়কে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো সেই ক্রপ রেসিডিউ বার্নিং যেটা, সেটা যদি না গিয়ে সেই খড়টাকে আমরা মজুত করি, আমাদের যে ফসল কেটে দেওয়ার পর যদি আমরা সেই জমির মধ্যে রেখে দিই, তাহলে কি হবে, সেই কার্বনটা সেটা ডিকম্পোজড হবে এবং ধীরে ধীরে ওই মাটিতে চলে আসবে, এবং মাটিতে আসার ফলে আমাদের যে মাটির স্বাস্থ্য সেটা বজায় থাকবে, এবং অতিরিক্ত পরিমাণ যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে সেটাও অনেকটা পরিমাণে নিয়ন্ত্রণে আসবে। আচ্ছা, এই যে বারবারই আমাদের আলোচনায় আজকে আসবে কার্বন সঞ্চিতকরণ, এটা ঠিক কি কি পদ্ধতিতে হতে পারে, যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলেন। কৃষির ক্ষেত্রে আমরা একটা সংরক্ষণ কৃষির কথা খুব আজকাল উঠেছে। আমরা জানি সংরক্ষণ কৃষি, যেটাকে আমরা কনজারভেশন এগ্রিকালচার বলি। তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু পদ্ধতি ব্যবহার করি। যেরকম প্রথম পদ্ধতি হচ্ছে জিরো টিলেজ, মানে আমরা যে লাঙ্গল দিচ্ছি সেটা দেব না। একটা চাষ করার আগে যে মাটিটাকে আমরা ভালো করে লাঙ্গল দেওয়া হচ্ছে সেটা আমরা করব না, আমরা ওইভাবেই রেখে দেব একটা চাষের পর আরেকটা চাষ করার আগে। আরেকটা হচ্ছে ক্রপ রোটেশন, মানে আমরা ধান এবং গম করে যাচ্ছি বছরের পর বছর, এভাবে যাব না, একই রকম করব না, আমরা মাঝে কোনো ডাল জাতীয় কোনো শস্য তাকে ইনক্লুড করব, শস্য চক্রের একটা পরিবর্তন করব। আর যেটা গুরুত্বপূর্ণ যেটা অংশ সেটা হচ্ছে রেসিডিউ ম্যানেজমেন্ট, মানে মোটামুটি আমার যে জমি তার 30% আমরা মানে রেখে দেব যে হচ্ছে ক্রপ রেসিডিউ, আমরা তার মধ্যে ওপরে আমরা রেখে দেবো, মাটির ওপরেই আমরা যে ফসলের অবশিষ্ট অংশ সেটাকে রেখে দেবো। তো এইভাবে যদি আমরা কনজারভেশন এগ্রিকালচারটাকেও ফলো করতে পারি, তাহলে কি হবে যে শুধুমাত্র কার্বন নয়, কারণ আমাদের যে খড়ের অংশে কি থাকে, কার্বন থাকে, অনেক নিউট্রিয়েন্ট থাকে, পটাশিয়াম খুব বেশি পরিমাণে থাকে। তো সেটা কি হয়, আলটিমেটলি সয়েলে চলে যাচ্ছে, মাটিতে, এবং মাটির যে আমার যে ফসলের যে রিকোয়ারমেন্ট, ফসলের যে চাহিদা একটা পুষ্টি উপাদানের জন্য, সেটা আলটিমেটলি পূরণ হয়ে যাচ্ছে ওখান থেকে। আচ্ছা, কনজারভেশন এগ্রিকালচার যেরকম বললাম, আমরা তিনটে মূল প্রিন্সিপালের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। একটা তো জিরো টিলেজ, মানে যেখানে আমরা টিলিং করব না, প্লাউইং করব না আমাদের সয়েলে। আরেকটা হচ্ছে ক্রপ রোটেশন,
মানে একটা ফসলের পর আমরা অন্য অন্য ফসলকে ইনক্লুড করব আমাদের ফসল চক্রের মধ্যে। আরেকটা হচ্ছে রেসিডিউ ম্যানেজমেন্ট। এই যে তিনটে প্রিন্সিপাল, এর উপরে বেস করেই আমাদের এই সংরক্ষণ কৃষি, এবং সংরক্ষণ কৃষি করে আমরা এই কার্বন এবং অন্যান্য যে নিউট্রিয়েন্ট, সেটা যেটুকু আমাদের দরকার ফসলে যাওয়ার সেটুকু যাচ্ছে, বাকিটুকু যেটুকু থাকছে সেটা মাটিতেই ফিরে যাচ্ছে। তো এইভাবে আমরা একটা সাইকেল বা চক্র মেনটেন করতে পারি। আচ্ছা, এবার যে প্রশ্নটা আপনাকে করবো সেটা সরাসরি মানে অনেক শ্রোতা বন্ধুদের মনে এই প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে মাটি কেন সবচেয়ে বেশি বৃহত্তর কার্বন সিঙ্ক, এই প্রসঙ্গে যদি একটু আমাদেরকে অবহিত করেন। একদম। তো সয়েলের ক্ষেত্রে বা মাটির ক্ষেত্রে যে কার্বন হয়, শুধুমাত্র যে আমরা কার্বন, যেটা কার্বনের বিভিন্ন পুল হয়, মানে কার্বনের বিভিন্ন কম্পোনেন্টস আছে। তো একটা কম্পোনেন্ট আমরা বলি, বৈজ্ঞানিক ভাষায় একটা বলি, যেটাকে আমরা বলি রিক্যালসিট্রেন্ট কার্বন। তো এটা কি হয়, আমাদের যে সয়েল বা মাটির মধ্যে বিভিন্ন এগ্রিগেটস থাকে, যেগুলোকে আমরা পেড বলে থাকি। তো এর মধ্যে কি হয়, ওই যে কার্বন যেটা, সেটা রিক্যালসিট্রেন্ট ভাবে, মানে যেটা সহজেই যে মাটির যে জলভাগ সেটার মধ্যে চলে যাবে না, মাটিতেই থেকে যাবে। তো আমরা যদি এই যে এখনই যে আমরা বললাম কনজারভেশন এগ্রিকালচার, আমরা যদি টিলেজ না করি, আমরা যদি প্লাউইং না করি, তাহলে কি হবে, ওই কার্বনটা আর ডিকম্পোজ হতে পারছে না, মানে বাতাসে কার্বন ডাই অক্সাইড হিসেবে যেতে পারছে না। ওই কার্বনটাই আবার কি হচ্ছে, রিক্যালসিট্রেন্ট পুলে চলে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আলটিমেটলি ওই যে সয়েলটা সেটা একটা সিঙ্ক হিসেবে কাজ করছে, মানে কি ওই কার্বনটা সহজেই বাতাসে কার্বন ডাই অক্সাইড রূপে যেতে পারবে না। তো এই জন্য আমরা বলে থাকি যে আমাদের কার্বন সঞ্চিতকরণ যে পোটেনশিয়াল আমাদের যে মাটির, সেটা আমরা আনুমানিকভাবে আমাদের বৈজ্ঞানিকভাবে দেখা গেছে সেটা 39 to 49, মানে 39 থেকে 49 টেরাগ্রাম কার্বন পার ইয়ার, যেটা সমস্ত যদি আমি কম্পোনেন্টস দেখি, জলভাগ দেখি, ফরেস্ট দেখি, তার থেকে অনেক পরিমাণ বেশি। তো সেই কারণেই আমরা সয়েলকে হচ্ছে সিঙ্ক হিসেবে ধরি, একটা বৃহত্তর সিঙ্ক হিসেবে। আচ্ছা, আপনি কথা প্রসঙ্গে ফরেস্টের কথা বললেন। তো আমরা জানি সবাই যে ম্যানগ্রোভ যেটা মাটিকে বেশি করে ধারণ করে রাখতে পারে, তো তার ভূমিকা ঠিক কতখানি এই কার্বন সঞ্চিতকরণের ক্ষেত্রে? এই যে আমাদের ম্যানগ্রোভ আর জলাভূমি, যেটা আমাদের দক্ষিণ 24 পরগনায় আমরা উপকূলবর্তী এলাকায় যেটা দেখি, এবং একদম আমাদের যে শুধুমাত্র ভারতবর্ষের নয়, বাংলাদেশেরও আমাদের যে ম্যানগ্রোভ একটা অংশ, এবং এটা অবিচ্ছেদ্য একটা অংশ। কেন বলি, কারণ এই যে জলাভূমি বা ম্যানগ্রোভস, এখানে প্রচুর পরিমাণে কার্বন অলরেডি মাটির মধ্যে আছে, কিন্তু সেই কার্বন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রূপে যেতে পারছে না। একটাই কারণ, যে এই যে সমস্ত এলাকা তারা জলের নিচে আছে, এই যে জলের নিচে থাকার জন্য, যেখানে আমরা আগে বলছিলাম যে কার্বন যে ডিকম্পোজড হয়ে যাওয়া, এই যে ডিকম্পোজড হয়ে যাওয়া, এটা কখন হবে, যদি জল না থাকে, যদি অক্সিজেন পায়, তবে পরে এই যে কার্বনটা কার্বন ডাইঅক্সাইড রূপে বাতাসে চলে যাবে। তো সেই যদি জলাভূমিতে জল থাকে এবং যদি টেম্পারেচার কম থাকে, তার ক্ষেত্রে এই অর্গানিক ম্যাটার যে ডিকম্পোজিশন সেটা খুব স্লো হয়ে যায়, যার ফলে অনেক বড় পরিমাণ একটা কার্বন ওই সয়েলের মধ্যেই থেকে যায়। তো সেই কারণে এই যে ম্যানগ্রোভস বা জলাভূমি, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক্যাল একটা বৈজ্ঞানিক ভাষা ইউজ করি, যেটা হচ্ছে ব্লু কার্বন সিকুয়েস্ট্রেশন। এটা শুধুমাত্র ম্যানগ্রোভস এবং জলাভূমির ক্ষেত্রেই প্রয়োগ করা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে শত শত বছর ধরে জৈব কার্বন সয়েলের মধ্যে আছে। আমরা যদি ম্যানগ্রোভস বেশি করে লাগাই বা আমরা যদি আরো রিফরেস্ট্রেশন করি, তো সেই ক্ষেত্রে সেই কার্বনটা আলটিমেটলি আমাদের ফরেস্ট্রে যাবে, এবং ওই যে কার্বন, ওটাকেও আমরা একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা সিঙ্ক হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং বলতে পারি। এবং আদার্স সামগ্রিক প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্য, সেটা রক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা এটা নিতে পারে, একদম একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং আমরা যে সমস্ত অ্যারেবল ল্যান্ডস গুলো দেখি, যেখানে কাল্টিভেশন হচ্ছে, যেখানে আমরা চাষাবাদ আমাদের চাষি ভাই বোনেরা করছে, সেখানে কি হয়, আমরা তো রাসায়নিক সার দিচ্ছি, প্লাস হচ্ছে আমরা কি করছি, খুব বেশি পরিমাণে প্লাউইং বা টিলিং করছি, মানে আমরা লাঙ্গল দিচ্ছি। তো সেই দেওয়ার জন্য কি হচ্ছে, কার্বন যেটা আছে সয়েলের মধ্যে, সেই কার্বনটা চলে যাচ্ছে বাতাসে ডিকম্পোজড হয়ে গিয়ে, তার ফলে আলটিমেটলি গ্রিন হাউস বাড়ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। এটা একটা পুরোটা একটা সাইকেল। তো সেটা যদি আমরা ব্যালেন্সের দিক থেকে দেখতে বলি, যে এই যে কাল্টিভেশন হচ্ছে যেখানে, আর যেখানে ম্যানগ্রোভ, যেখানে কিছুই হচ্ছে না, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটাকে বাফার জোনও বলে থাকি। এটা একটা বাফার জোন হিসেবে কাজ করে। শুধুমাত্র উপকূলবর্তী যে এলাকার জায়গা
জায়গাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তা নয়, শুধুমাত্র যে সয়েলটাকে আঁকড়ে ধরে আছে, কারণ সয়েলের মানে ম্যানগ্রোভসের যে রুট সিস্টেম সেটা কি করে সয়েলটাকে ধরে রাখে অনেক পরিমাণ। তো শুধুমাত্র যে সয়েলটাকে মাটিটাকে ধরে রেখেছে তা নয়, একটা বৃহত্তর পরিমাণ একটা কার্বনকে মজুত রেখেছে। তার মানে কার্বন সঞ্চিতকরণের ক্ষেত্রে ম্যানগ্রোভের ভূমিকা অত্যন্ত বেশি। এবার আপনি কথা প্রসঙ্গে কৃষকদের বিষয়ে বললেন, আমি আপনার কাছে যেটা জিজ্ঞাসা করতে চাই, যেহেতু এই অনুষ্ঠানের একটা বড় সংখ্যক শ্রোতা কৃষক বন্ধুরা, এই যে কার্বন সঞ্চিতকরণ কৃষকদের জন্য কি কি বাড়তি সুবিধা দিতে পারে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমাদের কৃষক ভাই বোনেরা জানতে চাইবেনই কি এটা তো একটা বৈজ্ঞানিক ভাবে হচ্ছে কার্বন সঞ্চিতকরণ, তাতে তাদের লাভ কি। তো আমি যেরকম প্রথমেই একদম আলোচনার শুরুতেই বললাম যে এই কার্বন একটা শুধুমাত্র যে মাটির অংশ তা কিন্তু নয়। এই কার্বনের মধ্যে আমরা যেটাকে বলি অর্গানিক ম্যাটার, যে জৈব পদার্থ, এর মধ্যে শুধুমাত্র কার্বন আছে তা নয়, বিভিন্ন অণুজীব আছে যারা বিভিন্ন যে পুষ্টি উপাদান তাকে আমাদের ফসলের কাছে পৌঁছে দিচ্ছে। দ্বিতীয়ত কি করছে, অনেক পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কিন্তু এই অর্গানিক কার্বনের মধ্যে, ম্যাটারের মধ্যে আছে। তো যদি অর্গানিক ম্যাটার অনেক বেশি থাকে, আমরা যদি একটা গণনা দেখি, মানে একটা এস্টিমেশন আমরা দেখি, তো আমাদের যে ভারতীয় যে মাটি সেখানে মোটামুটি 0.5% থেকে কম আমাদের যে মাটির জৈব পদার্থের যে পরিমাণ। তো সেক্ষেত্রে মোটামুটি সমস্ত মাটি হচ্ছে এই জৈব পদার্থ কিন্তু কম আছে। 0.5% থেকে বেশি থাকা মানে আমরা বলি সেখানে মোটামুটি অংশ ঠিকঠাক, মিডিয়াম। 0.75% থেকে বেশি থাকা মানে খুব হাই পরিমাণে অর্গানিক কার্বন আছে। কিন্তু আমরা উন্নত পর্যায়ের সয়েল, কিন্তু আমরা কখনোই কাল্টিভেবল সয়েলে, মানে যেখানে আমরা চাষ করছি, আর সেখানে কখনোই আমরা 0.5% থেকে বেশি কার্বন পেয়ে থাকি না। তো এটা একটা আমাদের ড্রব্যাক বা আমাদের একটা কি বলবো, সীমাবদ্ধতা। তো সেক্ষেত্রে আমাদের অর্গানিক কার্বন বাড়ানোর অনেক পদ্ধতি আছে, যেরকম কনজারভেশন এগ্রিকালচার বললাম, আরেকটি জৈব সার, কম্পোস্ট দিচ্ছি, যার ফলে অর্গানিক ম্যাটার যেটা সেটা বাড়ছে। এই অর্গানিক ম্যাটার বাড়ার জন্য কি হচ্ছে, মাটির যে স্বাস্থ্য, মাটির যে একটা ইন্ডিজেনাস মানে নিজস্ব একটা যে পুষ্টি সরবরাহ করার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু প্রাণ পাচ্ছে। মানে আমরা যদি খুব বেশি পরিমাণে রাসায়নিক সার দিই, এই যে ক্যাপাসিটিটা, এই যে মাটির যে একটা পুষ্টি উপাদান সরবরাহ করার যে ক্ষমতা, সেটা কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে। মানে এটাকে আমি পরিভাষায় বলতে পারি যে মাটির স্বাস্থ্য সুরক্ষা বলয় তৈরি হচ্ছে। একদম একদম। তো এই ক্ষেত্রে যে একটা মাটির স্বাস্থ্য বজায় রাখা, এবং তার জন্য কি হচ্ছে যে আমার রাসায়নিক সারের যে প্রয়োগ সেটা কিন্তু কমে যাচ্ছে। এবারে রাসায়নিক সারের যদি প্রয়োগ কমে যায় তাহলে কি হবে, মাটির স্বাস্থ্য বজায় থাকবে এবং খরচটাও কমে যাবে। যদি খরচটা কমে যায় তাহলে কি হবে, যে খরচ কমে গেলে আলটিমেটলি আমরা আমাদের যে চাষি ভাই বোনেরা তারা লাভবান হবে। তো সেটা একটা ডাইরেক্ট আমরা বলতে পারি একটা উপকারিতা এটার। আচ্ছা, এবার আমরা যখন এই কৃষক বন্ধুদের নিয়ে আলোচনা করছি, তখন আরেকটা প্রশ্ন আমার মনে খুব উকি দিচ্ছে, সেটা হচ্ছে কি কি নীতি বা প্রকল্প রয়েছে এই বিষয়ে, মানে কার্বন সঞ্চিতকরণ বিষয়ে, সেই ব্যাপারটা আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যদি একটু অবহিত করেন। আমাদের সরকারের বিভিন্ন যে প্রকল্প বা যেগুলোকে আমরা স্কিম বলে থাকি, তো সেগুলো আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আসে যেটা সয়েল টেস্টিং এর জন্য। সয়েল টেস্টিং এর জন্য আমাদের ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল এগ্রিকালচারের একটা অংশ হিসেবে আছে সয়েল হেলথ কার্ড স্কিম। তো আমাদের চাষি ভাই বোনেরা জানবেন যে বিভিন্ন যে আমাদের ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট, সেখান থেকেও মাটি কালেকশন করে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তারা একটা কার্ড পায়। সেই কার্ডে প্রায় 12টার মতন প্যারামিটার্স থাকে, যেখানে ওনাদেরকে বলে দেওয়া হয় যে কোন কোন বিষয়ে হচ্ছে নাইট্রোজেন কম আছে, কি ফসফরাস কম আছে, কি কোন বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো শুধুমাত্র সেটাতেই আমরা কি হবে, যে নাইট্রোজেন কম থাকলে আমরা নাইট্রোজেন দেব, ফসফরাস কম থাকলে ফসফরাস দেব। যদি আমরা অলরেডি সয়েলের মধ্যে, মাটির মধ্যে আছে, কিন্তু আমরা তবুও বাইরে থেকে প্রয়োগ করে যাচ্ছি, তো তাহলে কি হবে, আমাদের যে মাটির স্বাস্থ্য সেটা তো কমবেই, খরচাও বাড়বে, আর আলটিমেটলি কি হবে, আমাদের সয়েল একটা খুব ইন্টারেস্টিং একটা মানে একটা কম্পোনেন্ট। কেন?
কারণ আমরা যখন বেশি দিচ্ছি সয়েল কিন্তু সেটাকে ফিক্সড করে নিচ্ছে। মানে লং টার্মে আমরা যদি দেখি যেরকম ফসফরাস ফিক্সেশন, পটাশিয়াম ফিক্সেশন, এগুলো কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে সয়েলের মধ্যে। এটাতে আলটিমেটলি কি হচ্ছে যে মাটির স্বাস্থ্য আলটিমেটলি খারাপ হচ্ছে। তো আমাদের বেশি কোনোটাতেই ভালো নয়, বেশি কোনোটাতেই লাভ নাই। যদি চাষি ভাই বোনেদের মনে হয় যে আমি নাইট্রোজেন বেশি দিচ্ছি মানে আমার ফসল খুব সবুজ হয়ে যাচ্ছে, তার মানে এটা কখনোই নয় যে ফলন খুব বেশি হবে। সারের ব্যবহারের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমাদের সয়েল হেলথ কার্ড স্কিম আছে, যেখানে মাটি কালেকশন করে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে 12টি প্যারামিটারস দেওয়া হয় এবং সেই অনুযায়ী এটাও দিয়ে দেওয়া হয় যে রেকমেন্ডেশন কতটা আমাদের দেওয়া উচিত, না ইউরিয়া কতটা দেওয়া উচিত, এসএসপি কতটা দেওয়া উচিত, ডিএপি কতটা দেওয়া উচিত, এভাবে একটা রেকমেন্ডেশন দেওয়া হয়। বেশ, আপনি যখন রেকমেন্ডেশনের কথা বললেন তখন আমরা একেবারে আলোচনার প্রায় শেষে যদি একটু বলেন এই বিষয়ে, মানে কার্বন সঞ্চিতকরণের বিষয়ে কমিউনিটি অংশগ্রহণ বা এই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি, যে কথা প্রসঙ্গে আপনি একটু আগে বলছিলেন, সেটা কি করে বাড়ানো যায়? এই সচেতনতা যে শুধুমাত্র যে আমাদের চাষি ভাই বোনেদেরই থাকবে বা থাকা উচিত তা কিন্তু নয়। কারণ শুধুমাত্র সরকার তো চেষ্টা করছেই, কিন্তু আমাদের যদি আমরা স্থানীয় মানুষ বা আমাদের যারা স্কুল পড়ুয়ারা তারা যদি মানে তাদের লোকাল লেভেলে কিছু করতে পারে একসাথে, যেরকম বৃক্ষরোপণ অভিযান হতে পারে, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু সমস্ত কিছু আমাদের যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এর ক্ষেত্রে বৃক্ষরোপণ অভিযান একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং তাছাড়া কিছু কিছু হয় যে ক্লাইমেট চেঞ্জের বিষয়ে অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করার জন্য কি হয় যে বিভিন্ন কৃষি মেলা আমরা আয়োজন করি। সেখানে যদি ওই কৃষি মেলাতে বিভিন্ন সেক্টর হয়, বিভিন্ন জায়গায় সেখানে সচেতনতা বৃদ্ধি করা হয় যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার জন্য আমাদের কি করা উচিত। এই সমস্ত বিষয়ে যদি আমরা উদ্যোগ নিতে পারি তাহলে অবশ্যই আমরা আগামী দিনে এই জলবায়ু পরিবর্তনকে আমরা আটকাতে পারবো এবং মাটির যে স্বাস্থ্য সেটা আমরা বজায় রাখতে পারবো। বেশ, এই বিষয়ে আমি আশাবাদী। এই উইথ দিস নোট আর কি টেক হোম মেসেজ বলতে পারি। তার সঙ্গে সঙ্গে আজকের মতো আমরা এখানেই ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব মাটির কার্বন সঞ্চিতকরণ এই বিষয় নিয়ে আলোচনা এখানেই শেষ করব। আমাদের মধ্যে শ্রোতা বন্ধুরা এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আজকে উপস্থিত হয়েছিলেন ডক্টর মৌমিতা আশ, বৈজ্ঞানিক, ICAR, সিবা, কাকদ্বীপ রিসার্চ সেন্টার, এবং সঙ্গে ছিলাম আমি পঙ্কজ চক্রবর্তী। নমস্কার। আমি ধন্যবাদ জানাই কমিউনিটি রেডিও JU-কে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radioju@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও JU এবং ইনস্টাগ্রাম radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় জীবন যাপনের সুর। রেডিও রেডিও
যাদবপুর এগিয়ে চলার শুরু রেডিও যাদবপুর 90.8 megahertz community radio Jadavpur University